যেখানে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অন্য কারোর সাথে নিজেদের তুলনা করা, এসব করা না করা বাদ দিয়ে তারা পৃথিবীর বড় বড় আবিষ্কার করছে, তারা বড় বড় আবিষ্কারের নেশায় ছুটছে, পৃথিবীর বিভিন্ন বই পত্র পত্রিকায় তাদের নাম উঠছে, আর বাংলাদেশের এইসব ছাত্ররা সরকারি কোন জায়গায় কোন চাকরি পাবে সেই চাকরি নিয়ে তারা এখন নিজেদের মাঝখানে কে কি কার কি ডিগ্রি আছে ডিগ্রি নিয়ে মারামারি লেগেছে। এবং ভারতের বেনিফিশিয়ারি যারা, তাদের বিরুদ্ধে দেশের পক্ষে এবং জনতার পক্ষে কথা বলতে 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 আমি কিন্তু এখনো পর্যন্ত বিপদমুক্ত হইনি। জেনারেল ওয়াকার কিন্তু কোনোভাবেই আমার পিএনজি তুলবে না বা তুলছে না। আপনাকে বুঝতে হবে, উনি ভালো করেই জানেন যে আমি সেনাবাহিনীকে আমি ভালোবাসি। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আমার দ্বিতীয় জন্মস্থান। সশস্ত্র বাহিনী কেন ভারতপন্থী বা পাকিস্তানপন্থী হবে, একটা সশস্ত্র বাহিনী হবে বাংলাদেশপন্থী। পরে টার্গেট হবে ছাত্রনেতা নাহিদ, হাসনাত, এরা হবে মূলত হচ্ছে এই কি বলে আক্তার, এরা হবে হচ্ছে মূলত টার্গেট। এবং কারণ নূরের উপর টেস্ট কেসটা সাকসেসফুল হয়ে গেলেই কিন্তু টার্গেট হবে বাকি এনসিপির ছাত্র নেতারা। এবং এর পেছনে কিন্তু আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভিতরে শুধু জাতীয় পার্টি না, আরো কিছু রাজনৈতিক দল সম্মিলিতভাবে চেষ্টা করছে যে এনসিপি নেতাদেরকে কোনোভাবে কোনো একটা অজুহাতে তাদেরকে মারমুখী হয়ে তাদের উপর আক্রমণ করা যায়। এবং যেহেতু ডক্টর ইউনূস সরকার ব্যর্থ এই উপদেষ্টা সরকারের অদক্ষতায়, কি বলে অকম্যতায়, অযোগ্যতায় ব্যর্থ। এবং ডক্টর ইউনূসের বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় একদিনের অভিজ্ঞতা না থাকায়, কোনো প্রকার সরকারি ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনে একদিনের অভিজ্ঞতা না থাকায়, এবং তার আশেপাশে কি ধরনের লোক থাকা উচিত সেই জ্ঞান না থাকায় আজকে এই সরকার ব্যর্থ। এবং ঘটনা কিন্তু মাত্র শুরু, এরপরে কিন্তু একের পর এক ভয়ঙ্কর অবস্থায় যাবে। আপনি দেখেছেন ইদানিং বাংলাদেশে একটার পর একটা নাটক, আমরা 5ই আগস্টের পরে বহু নাটক দেখেছি। আমরা রিক্সাওয়ালা লীগ থেকে আরম্ভ করে পতিতা লীগ দেখেছি, আমরা এমন অশ্রাব্য ড্রেস পরে এবং অশ্রাব্য মুখের ভাষায় বাংলাদেশের রাস্তাঘাটে এরকম নারী কখনো 54 বছর আমরা দেখি নাই। আওয়ামী আমলে এইভাবে এই ধরনের নারী আমরা যাদেরকে দেখা যায় ক্যালকাটা দেখা যায় বা ভারতে দেখা যায়, হিন্দি সিনেমায় দেখা যায়, তাদেরকে আমরা ঢাকা শহরে দেখেছি। এবং আমরা এখন দেখছি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের যেই ধরনের অজুহাতে তারা ছাত্ররা রাস্তায় নামছে, এর পিছনেও টাকার খেলা আছে। এই যে বুয়েট, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নামে লজ্জাজনক, তাদের লজ্জিত হওয়া উচিত যেসব বিষয় নিয়ে তারা রাস্তায় নামছে, যেখানে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অন্য কারোর সাথে নিজেদের তুলনা করা, এসব করা না করা বাদ দিয়ে তারা পৃথিবীর বড় বড় আবিষ্কার করছে, তারা বড় বড় আবিষ্কারের নেশায় ছুটছে, পৃথিবীর বিভিন্ন বই পত্র পত্রিকায় তাদের নাম উঠছে, আর বাংলাদেশের এইসব ছাত্ররা সরকারি কোন জায়গায় কোন চাকরি পাবে সেই চাকরি নিয়ে তারা এখন নিজেদের মাঝখানে কে কি কার কি ডিগ্রি আছে ডিগ্রি নিয়ে মারামারি লেগেছে। এত বছর কিন্তু করে নাই, শুরু করেছে এখন এই 8ই আগস্টের পরে। এটাও কিন্তু ভারতীয় এবং আওয়ামী পয়সা দিয়ে করানো জিনিস। এর মাঝখানেও কিন্তু মনে রাখতে হবে, বুয়েটে কিন্তু সেই আবরারকে যে হত্যা করেছিল, যেই ভারতের ছাত্র নেতা, মনে আছে তো আপনারা তো সাংবাদিকতা করেন, এইসব করেন, আরো আমি নাম তো ওই যে অমিত সাহা না কি যেন একটা হাবিজাবি নামটা। হ্যাঁ, আমি তো এইগুলো নিয়ে পড়ে থাকি না, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কাউকে নিয়ে কোনো প্রোগ্রাম করি না, তারপরেও যতটুকু মনে আছে। তো ওদের আখড়া কিন্তু এখনো আছে বাংলাদেশে। এখনো দেখি এই যে শুনেন, এগুলা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে প্রোগ্রাম। যাই হোক, আমি এখানেই আপনার প্রশ্ন উত্তর জি। এখন ওইটাই জানতে পাচ্ছি, মানে আমরা সাথে সাথে দেখলাম যে এনসিপি খুব রিঅ্যাক্ট করলো। তো এটাই ওরা হয়তো বুঝতে পারছে যে এটা আপনি যেটা বলছেন যে নূর হচ্ছে একটা টেস্ট কেস, এরপরে তাদের উপরে আসতে পারে। যে সেনাবাহিনী তাদেরকে এপিসি করে নিয়ে আসলো, আক্রমণের মানে আক্রমণ থেকে রক্ষা করে নিয়ে আসলো, সেই সেনাবাহিনী আবার কি উল্টে গেল কিনা,
বা একটা ঘটনা আমরা যেভাবে দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পরে বা ৭১ মঞ্চ ৭১ থেকে শুরু করে। তো এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে যেই ঘটনা ঘটলো বা সব মিলিয়ে এখন একটা আ বাংলাদেশে একটা যে পরিস্থিতিতে আছে নূরের ঘটনায় হয়তো আমরা কালকে আরো বেশি রিঅ্যাকশন দেখতে পাবো। যদিও আজকেই আমরা অনেকটা দেখতে পাচ্ছি। তো এনসিপি এই ক্ষেত্রে আতঙ্কিত বোধ করছে, যেটা আপনিও বলছেন বা আমরাও বুঝতে পারছি। তো আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। শেষ করার আগে আপনার শেষ বক্তব্য। এই বিষয়ে আপনি আর কি বলবেন? যে নূর এবং এনসিপি নিয়ে। আমি জনগণকে শুধু একটা অনুরোধই এবং করব। সেনাবাহিনী, পুলিশ সম্পর্কে আপনার কি বার্তা দেওয়া আছে? আমি সামগ্রিকভাবে জনগণের উদ্দেশ্যে বলবো, সেনাবাহিনীর সম্পর্কে গত ৬ বছর ধরে বলতে বলতে এবং তাদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য তাদেরকে নিজেদের কোরআন হাতে নিয়ে শপথ করার দায়িত্ব বা ওয়াদা রক্ষা করার জন্য ৬ বছর ধরে বলতে বলতে কিন্তু সবার পিএনজি উঠে গেছে, কিন্তু আমার পিএনজি উঠে না। আপনাকে বুঝতে হবে, জেনারেল ওয়াকার আমার পিএনজি তুলতে চায় না, কারণ আমি ওনার আত্মীয়র উপর আঘাত করেছি, মিডিয়ার যুদ্ধ শুরু করে হাসিনার বিরুদ্ধে, এবং ওনাদের বিরুদ্ধে, ওনাদের হাসিনার বেনিফিশিয়ারি যারা এবং ভারতের বেনিফিশিয়ারি যারা, তাদের বিরুদ্ধে দেশের পক্ষে এবং জনতার পক্ষে কথা বলতে 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 আমি কিন্তু এখনো পর্যন্ত বিপদমুক্ত হইনি। জেনারেল ওয়াকার কিন্তু কোনোভাবেই আমার পিএনজি তুলবে না বা তুলছে না। আপনাকে বুঝতে হবে, উনি ভালো করেই জানেন যে আমি সেনাবাহিনীকে আমি ভালোবাসি। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আমার দ্বিতীয় জন্মস্থান। আমার মায়ের পেটে আমার প্রথম, মায়ের কোল থেকে আমার জন্ম, তারপরে সেই সিভিল থেকে এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সায় সেনাবাহিনীতে আমি অংশগ্রহণ করার পরে, আল্লাহর রহমতে নিজস্ব যোগ্যতায় আল্লাহর রহমতে অংশগ্রহণ করার পরে এই সেনাবাহিনীতে ওয়াদা নিয়ে সেনাবাহিনীতে প্রবেশ করেছি, যেখানে আমার দ্বিতীয় জন্ম হয়েছে। আমি ইউনিফর্ম খুলে ফেললেও, আমি ইউনিফর্ম হ্যাঙ্গারে ঝোলালেও, আমার অস্ত্র কোয়ার্টার গার্ডে জমা দিলেও কিন্তু আমার প্রশিক্ষণ আমি কখনো জমা দিই নাই। আমার রক্তের ভিতরে সম্পূর্ণ সেনা রক্ত এখনো বয়ে চলছে, এবং দেশ আমাকে যেই প্রশিক্ষণ, দেশের প্রতি ওয়াদা করে যেই প্রশিক্ষণ আমি নিয়েছি, মৃত্যু পর্যন্ত আমি সেই ওয়াদাবদ্ধ থাকতে বাধ্য। তাই আমি কারোর সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করতে আমি কখনোই পিছু পা হব না। এবং সেনাবাহিনীকে নিয়ে সবার প্রথম সেই ৬ বছর আগে থেকে আমি একাই সমালোচনা করেছি, আমিই শুরু করেছি। আপনার যদি মনে পড়ে, আমি মিডিয়ার জগতে সবার প্রথম সেন্টেন্সটা, না শুধু আমি প্রথম না, সবার প্রথম সেন্টেন্সটা ছিল এটা, যে একটা সশস্ত্র বাহিনী কেন ভারতপন্থী বা পাকিস্তানপন্থী হবে, একটা সশস্ত্র বাহিনী হবে বাংলাদেশপন্থী। এটা দিয়ে শুরু করেছিলাম। তাই বুঝতে হবে, বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে আরম্ভ করে ২-৪ জন ছাড়া 99% আদার র্যাঙ্কস এবং ইয়াং অফিসাররা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। আমার নিজের মুখের কথা না, তারা যেভাবে আমার সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন গোয়েন্দা মহল থেকে আমার সাথে যেভাবে এত বছরে জানানো হয়েছে তার থেকে বলছি। আর যারা হাসিনার বেনিফিশিয়ারি, যারা এত বছর বেনিফিট নিয়েছে হাসিনার আমলে এবং হাসিনা চলে যাওয়ার পরেও যারা বেনিফিট পেয়ে যাচ্ছে, তারা আমাকে দেখতে পারে না, এবং তারাই আমার পিএনজি তুলতে দিচ্ছে না। আমার উপর যেই সামরিক নিষেধাজ্ঞা দিয়ে রেখে তুলতে দিচ্ছে না। কিন্তু তারপরও আমি বলবো, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে এর বিচার হতেই হবে। সামরিক বাহিনীতে সংস্কার করার ক্ষমতা ডক্টর ইউনূসের নাই।